স্ট্রেংথেনিং মেকানিজম দিয়ে। ঠিক আছে, স্ট্রেংথেনিং মেকানিজম টার্মসটা আমাদের সবার কাছেই পরিচিত। আমরা অলরেডি এটা নিয়ে আমরা 1-1ও করেছি, অন্যান্য কোর্সেও মাঝে মাঝে ব্যাপারগুলো এসেছে, বা আমরা যখন সেশনাল করেছি 2-1-এ আমাদের একটা সেশনাল ছিল না, ওই যে মেটাল টেস্টিং ল্যাব, সেখানে স্ট্রেংথেনিং মেকানিজমের কার্যকারিতা আমরা দেখেছি। তো আমরা মোটামুটি জানি। তো এখন আমরা আছে যে আমরা এই কোর্সে আমরা যেটা করবো, স্ট্রেংথেনিং মেকানিজমের কিভাবে আসলে ইনার সায়েন্সটা আমরা দেখবো, স্ট্রেংথেনিং মেকানিজম আসলে কিভাবে কাজ করছে, কিভাবে আমাদের আসলে তারা স্ট্রেংথটা দিচ্ছে, সেই জিনিসগুলো আমরা এই এই চ্যাপ্টারে দেখবো। আমি আগেই বলে রাখছি, এই এই চ্যাপ্টার যেদিন শেষ হবে তার 3 ওয়ার্কিং ডেজ, মানে 3 কার্য দিবস, মানে নর্মাল ডে না, 3টা ওয়ার্কিং ডে এর মধ্যে আমি সিটি নেব। যেদিনই শেষ হবে 3 ওয়ার্কিং ডেজ এর মধ্যে সিটি থাকবে। আমি এটা খুব বেশি হলে 2 সপ্তাহ বেশি আমি নেব না, 2 সপ্তাহ বা আরো কম সময় নেব, হয়তো ম্যাক্সিমাম 5টা বা 6টা ক্লাস হবে এটার উপরে। তারপরে নেক্সট 3 ওয়ার্কিং ডেজ এর মধ্যে সিটি দিতে হবে, এটা নিয়ে কোনো ধরনের আপত্তি করা যাবে না। আমি সিটি নেব, যেদিনে হবে সেদিন সকাল 8টার সময় আমি সিটি নেব। ঠিক আছে, আগে আমি বলে দিয়ে রাখলাম। সিয়ার খেয়াল রেখো, যেদিন আমার শেষ হবে, মনে করো আমি টিউসডে তোমার ক্লাস থাকে, তো টিউসডে শেষ হলো, তার মানে হচ্ছে ওয়েডনেসডে, তারপর হচ্ছে স্যাটারডে, সানডে। তো এই 3 দিনের মধ্যে মানে হচ্ছে মনে করো টিউসডে আমাদের এটা শেষ হলো, তার নেক্সট ওয়ার্কিং ডে হচ্ছে ওয়েডনেসডে, দেন স্যাটারডে, দেন সানডে। যদি কোনো কারণে মনে করো স্যাটারডে বন্ধ আছে, তাহলে হচ্ছে সানডে, মানডে, এই 3টা হচ্ছে 3 ওয়ার্কিং ডেজ। এই 3 ওয়ার্কিং ডেজ এর মধ্যে সিটি দিতে হবে। আমি চ্যাপ্টার আজকে আপলোড করে দিয়ে দেবো পিডিএফ। তো এই হলো অবস্থা। ঠিক আছে, এটা খেয়াল রেখো। ক্রিস্টাল কন্টেন্স ডিফেক্ট আমরা অলরেডি সেটা এখন জানি। আমরা যখন হয় একটা আমরা যখন একটা ইনিউক্সিয়ালি মনে করো একটা টেনসাইল বা কম্প্রেসিভ স্ট্রেস দিলাম, তারপরে করেসপন্ডিং শিয়ার স্ট্রেস, যেটা রিজলভ শিয়ার স্ট্রেস কম্পোনেন্ট আসবে স্লিপ প্লেনের উপরে, সেখানে একটা টাউ বি পরিমাণ ফোর্স আসবে, সেটা দিবে বি ফর বার্গার ফ্যাক্টর পার ইউনিট লেংথ অফ ডিসলোকেশন। এই ফোর্সটা হচ্ছে তাকে ফরওয়ার্ড পুশ করবে। যদি পুশ করতে পারে তাহলে ম্যাটেরিয়ালটার মধ্যে পার্মানেন্ট ডিফর্মেশন হবে, তার মানে সে হচ্ছে প্লাস্টিক্যালি সে ডিফর্ম করবে, বা সেটাকে আমরা ইয়েল্ডিং বলবো। যদি ম্যাটেরিয়ালটার ভিতরে কোভ্যালেন্ট বন্ডিং থাকে, ল্যাটিস রেজিস্ট্যান্স, যেটা ইন্ট্রিনসিক ল্যাটিস রেজিস্ট্যান্সটাকে যদি এফআই বলি, সেটা অনেক হাই থাকে। হাই থাকার জন্য যেরকম হচ্ছে মনে করো হার্ডনেস, সরি, যেরকম ডায়মন্ড, কার্বাইড, অক্সাইড, নাইট্রাইট, সিলিকেট, এগুলো হচ্ছে অনেক হাই স্ট্রেন্থ থাকাতে এগুলোতে আমি সহজে ডিফর্মেশন ঘটাতে পারবো না। ল্যাটিস রেজিস্ট্যান্সটা অনেক হাই, যেহেতু আমি করাতে যদি না পারি, তখন সেগুলোকে আমাদের কি হয়, নর্মালি এগুলো আমাদের এত সহজে তাকে আমরা ডিফর্ম করতে পারবো না। সেজন্য আমরা অনেক সময় কাটিং টুলস হিসেবে সেগুলোকে আমরা ব্যবহার করতে পারি, বা অ্যাব্রাসিভ হিসেবে আমরা ব্যবহার করতে পারি। ওই যে এমআরআই পেপারে আমরা ব্যবহার করি না, সে তোমার কার্বাইড বা নাইট্রাইট বা অক্সাইড গুলো আমরা ব্যবহার করি অনেক সময় অ্যাব্রাসিভ হিসেবে, অ্যালুমিনিয়াম অক্সাইড বা আরেকটা কার্বাইড ব্যবহার করি। কিসের কার্বাইড সেটা ভুলে গেলাম, একটা কার্বাইডও আমরা অনেক সময় ব্যবহার করি, সিলিকন কার্বাইড। আরেকটা সরি, হ্যাঁ সিলিকন কার্বাইড, হ্যাঁ সিলিকন কার্বাইড। তো এটা গেল। আর এটা হচ্ছে আমাদের মেটালিক বন্ড যেটা থাকে, মেটালিক বন্ড হচ্ছে আমাদের নরমালি হচ্ছে আমাদের পিওর মেটাল অনেক খারাপ অবস্থায় থাকে, তো সেইখানে মেটালিক বন্ড গুলোকে এইটাকে ল্যাটিস রেজিস্ট্যান্সটাকে আমরা সাধারণত বিভিন্ন রকম হার্ডেনিং মেথড দিয়ে আমরা বাড়াই। যে ল্যাটিসের ভিতরে রেজিস্ট্যান্স মানে কি, তার ইন্ট্রিনসিক, তার ইনহেরেন্ট রেজিস্ট্যান্সটা বাড়ানো মানে হচ্ছে তার ভিতরে ডিসলোকেশন মুভমেন্ট গুলোকে আমরা ডিফিকাল্ট করে দিচ্ছি। তো যদি ডিফিকাল্ট না হয়, তাকে আমরা ডিফিকাল্ট করে দিচ্ছি। তো অনেকগুলো আমরা স্ট্রেংথেনিং মেকানিজমের আমরা নাম জানি। একটার নাম হচ্ছে সলিড সলিউশন স্ট্রেংথেনিং। আর কিছু নাম কি আমরা বলতে পারবো? ওয়ার্ক হার্ডেনিং। জোরে কথা বলো। ওয়ার্ক হার্ডেনিং স্যার। বার একাডেমি মানে কি বুঝি নাই। ওয়ার্ক হার্ডেনিং। আমি এখন ওয়ার্ক হার্ডেনিং বলছি। ওয়ার্ক হার্ডেনিং, ও সরি, ওয়ার্ক হার্ডেনিং বলছি। হ্যাঁ ওয়ার্ক হার্ডেনিং। আর প্রিসিপিটেশন হ্যাঁ, আর শারিয়ার বলো কি বলতে চাচ্ছো? প্রিসিপিটেশন হার্ডেনিং। হ্যাঁ, প্রিসিপিটেশন হার্ডেনিং। আর কিছু?
স্যার স্ট্রেন হার্ডেনিং। স্ট্রেন হার্ডেনিং হচ্ছে ওয়ার্ক হার্ডেনিং। আচ্ছা গ্রেন বাউন্ডারি হার্ডেনিং, ঠিক আছে? যেগুলো আমরা আস্তে আস্তে আমরা দেখবো, আমরা এই জিনিসগুলো আমরা আস্তে আস্তে আমরা করবো, ঠিক আছে? তো নরমালি আমাদের কি হয়, নরমালি আমরা যদি যেই আমরা সলিড সলিউশন যখন হার্ডেনিং করি, ইন জেনারেল সলিড অ্যাটম গুলো সাধারণত বিগার হয়, সাধারণত বড় হয়, ছোটও হয়, আমরা দুইটাই দেখেছি। হ্যাঁ, সলিড অ্যাটম গুলো সাধারণত সলভেন্টের তুলনায় সাধারণত যদি বড় হয় তাহলে কি হবে, তার মানে কি তুমি যদি একটা মনে করো এই জায়গাগুলো অনেকগুলো এরকম কপার ছিল, তার মাঝে তার থেকে একটু বড় সাইজে যদি কিছু বসাতে, কি করবে তাহলে? চাপ দিয়ে, যাকে আমরা সোজা বাংলা বলতে জাতা দিয়ে, চাপ দিয়ে আমরা তারে বসাবো না, তাহলে তাকে আমরা স্কুইজ ইন করবো। তাকে আমরা এভাবে করে যখন বসাবো তার মানে কি আমাদের স্লিপ প্লেনটাকে আমরা বলতে পারি আমরা একটু রাফ করে দিলাম। হ্যাঁ, আগে যে স্মুথলি যেটার উপর দিয়ে এরকম 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 বার্গার সেক্টর পার্শিয়াল ডিসলোকেশন করে করে চলে যেত, এখন জিনিসটাকে আর অত স্মুথ থাকলো না। যদি এক টাইপের থাকে, এফসিসি হলো মনে করো সেইখানে সে যেভাবে যাবে, এই অ্যাটম যদি তার মাঝে একটাকে রিপ্লেস করে যদি একটু বড় টাইপের আসে, তার মানে এই জায়গায় ডিসলোকেশন মুভমেন্টটা অত সহজ থাকবে না, মানে হচ্ছে ডিসলোকেশনের মুভমেন্টটাকে আমি ডিফিকাল্ট করে দেবো, ঠিক আছে? এভাবে যখন এভাবে করে সলিড অ্যাড করতে থাকবো, আমার এই করেসপন্ডিং শিয়ার স্ট্রেসও আমার বাড়তে থাকবে। শিয়ার স্ট্রেসটা বাড়বে কেন? আমার ডিসলোকেশনটা মুভমেন্টটা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, মানে ইন্ট্রিনসিক রেজিস্ট্যান্সটা আমাদের, ল্যাটিসের রেজিস্ট্যান্সটা আমাদের বেড়ে যাচ্ছে। তাই আমাদের যত কনসেন্ট্রেশন বাড়বে তত এটা আমাদের ডিসলোকেশন মুভমেন্ট এই হবে। এখন এটাকে কেন পাওয়ার টু দি হাফ, আমরা এই ডেরিভেশনে আমরা যাব না, ডেরিভেশন আমরা করবো না, এটা আমাদের এমনি জাস্ট আমরা দেখে রাখলাম যে আমাদের নরমালি হলে আমাদের বাড়বে। শেষ। নরমালি অ্যালুমিনিয়াম অ্যালয় যদি কিছু চিন্তা করি, অ্যালুমিনিয়াম 3000, অ্যালুমিনিয়াম 5000 সিরিজ, 5000 সিরিজ মানে হচ্ছে যেখানে হচ্ছে অ্যালুমিনিয়াম মধ্যে ম্যাগনেসিয়াম আছে, 3000 সিরিজ হচ্ছে ম্যাঙ্গানিজ এন্ড ম্যাগনেসিয়াম থাকে এরকম। তারপর ম্যাগনেসিয়াম অ্যালয় আছে, স্টিলের কিছু অ্যালয় আছে যেগুলো হচ্ছে আমাদের সলিড সলিউশনের মাধ্যমে আমাদের হার্ডেনিং হয়। স্টিলের সলিড সলিউশন হার্ডেনিং হয় কিনা কোনো উদাহরণ দিতে পারবা? নতুন কেউ যারা কথা বলছে তারা? না কৌশিক, না, অন্য কেউ কথা বলো। স্যার স্টিলে কার্বন ডিসলভ করলে হার্ডেনিং। হ্যাঁ, সুজনরা না, সুজনরা স্যার স্টিলের মধ্যে কার্বন ডিসলভ করলে হার্ডেনিং বেড়ে। আচ্ছা, সেটাও আমাদের এক ধরনের সলিড সলিউশন হার্ডেনিং আমাদের হবে। এটা আমরা আজকে একটু স্টিলে আমরা দেখবো। তাহলে এইটা হচ্ছে আমাদের মনে করো স্টিলে, হ্যাঁ, স্টিলের জন্য এক্স এক্সিস হচ্ছে অ্যালয়ের কনসেন্ট্রেশন, ওয়াই এক্সিস হচ্ছে কি পরিমাণ স্ট্রেস বাড়ছে সেটা, ডেল্টা সিগমা। নিকেল, মলিবডেনাম, ম্যাঙ্গানিজ, সিলিকন এগুলো দিলে আমাদের স্ট্রেংথ কি হচ্ছে, যত বাড়াবো তত আমাদের একটা পার্টিকুলার লিমিট আছে পর্যন্ত আমাদের স্ট্রেংথ বাড়তে থাকবে। যদি কার্বন নাইট্রোজেন দেই, দেখো স্ট্রেংথ আমাদের অনেক বেড়ে যাচ্ছে না? তাই না? আমাদের স্ট্রেংথ অনেক বেড়ে যাচ্ছে কম্পেয়ার টু আমাদের এইগুলো। এই এলিমেন্ট গুলো হচ্ছে আয়রনের সাথে যদি কি করে, তারা কি টাইপের সলিউশন তৈরি করে? হ্যাঁ, সাবস্টিটিউশনাল সলিড সলিউশন তৈরি করে। আর এই ছোট ছোট বাচ্চাগুলো কি করবে? তারা করবে হচ্ছে আমাদের হ্যাঁ ইন্টারস্টিশিয়াল সলিড সলিউশন তৈরি করবে। আমরা তাহলে মোটা দাগেই একটা পার্থক্য দেখতে পাচ্ছি, সাবস্টিটিউশনাল সলিড সলিউশন এবং ইন্টারস্টিশিয়াল সলিড সলিউশনে স্ট্রেংথের অনেক পার্থক্য করে ফেলা সম্ভব, তাই না? আমরা কারণটাও পড়ে আসছি, মনে পড়ে? ডিস্টরশন তৈরি। জোরে বলো সারিয়ার, যে বলতে যাচ্ছে জোরে বলো। হ্যাঁ, আমরা এগুলি আজকে একটু দেখবো। প্রথমে আসি, এই যেটা হচ্ছে আমাদের ইলাস্টিক ইন্টারাকশন। যখন তুমি বিভিন্ন রকমের এলিমেন্ট অ্যাড করে অ্যালয় তৈরি করবা, তাহলে সেটা কিন্তু বিভিন্ন রকম ইলাস্টিক, ইলেকট্রিক্যাল, কেমিক্যাল ইন্টারাকশন হয়। তো ইলেকট্রিক্যাল বা কেমিক্যাল কি হচ্ছে সেগুলো নিয়ে আর নাই, আমাদের হচ্ছে ইলাস্টিক আমাদের কিছু আমাদের ইন্টারাকশন হবে। ইন্টারাকশন যদি হয়, নর্মালি আমাদের
এই সেন্টার অফ ইলাস্টিক স্ট্রেন হচ্ছে সলিড অ্যাটম যে জায়গায় থাকবে, সলিড অ্যাটমগুলোকে ঘিরে আমাদের একটা সেন্টার অফ ইলাস্টিক স্ট্রেন হবে। এখন সলিড অ্যাটম গুলো হচ্ছে পয়েন্ট সোর্স অফ ডাইলেশন। পয়েন্ট সোর্স অফ ডাইলেশন মানে কি, ডাইলেশন মানে কি স্ফীত করা। হ্যাঁ, আমি যদি কোনো একটা সলিড অ্যাটম থাকে, তার মানে ওই জায়গাটাতে আমি একটু হলো আমি আগে যা ছিল সেই তুলনায় আমি ওই জায়গাটাতে একটু রকমের আমি চেঞ্জ করব। পজিটিভ ডাইলেশন হতে পারে, নেগেটিভ ডাইলেশনও হতে পারে। নেগেটিভ ডাইলেশন যেরকম মনে করো ভ্যাকেন্সি থাকলো, সেই জায়গাটা নেগেটিভ ডাইলেশন, আশেপাশে অ্যাটমগুলো ওই জায়গায় একটু কাছাকাছি চেপে আসবে। হ্যাঁ, একটা নেগেটিভ স্ফীত বলতে পারি। অথবা ছোট অ্যাটম যদি হয় সরি, অথবা যদি বড় হয় তাহলে আমাদের একটা ডাইলেশন হলো। ডাইলেশন মানে আমি যখন তাকে জোর করে বসাচ্ছি, সে একটা যে ইলাস্টিক ফিল্ড যেটা তৈরি হচ্ছে, সে আশেপাশে চেপে বসে একটা ডাইলেটেড একটা অবস্থা, স্ফীত একটা অবস্থা করবে। মনে করো আমার অ্যাটমটা হচ্ছে এইটুকু, কিন্তু তার সে চারপাশে এরকম একটা স্ট্রেন ফিল্ড তৈরি করলো। একটা স্ট্রেন ফিল্ড থাকা মানে হচ্ছে একটা স্ট্রেস ফিল্ড থাকা। তো আমরা স্ট্রেন দিয়েই বলি, যেহেতু সে আশেপাশে সরিয়ে দিচ্ছে, এটাকে সরিয়ে দিচ্ছে, এগুলোকে সরিয়ে দিচ্ছে, তার মানে কি এই জায়গায় একটা স্ট্রেন তৈরি হচ্ছে না? এই স্ট্রেনটা হচ্ছে আমরা মোটা দাগে বলবো এটা হচ্ছে আমাদের স্ট্রেন ফিল্ড। ইলাস্টিক মিসফিট, ইলাস্টিক মিসফিট ইন্টারাকশন অথবা ডাইলেশনাল মিসফিট ইন্টারাকশন। এই যে ইলাস্টিক মিসফিট, এইখানে যা ছিল এগুলোকে সরিয়ে দিয়ে যেটা হলো, এই যে এটাকে আমরা বলছি হচ্ছে মিসফিট হলো। মিসফিট হলো যেটা হচ্ছে মিসফিট হয়ে একটা এনার্জি থাকলো, ডাইলেশনাল মিসফিট এনার্জি অথবা ইলাস্টিক মিসফিট এনার্জি। তারা একে অপরের এই যে স্ট্রেন ফিল্ড গুলো হচ্ছে, তার মানে কি অবশ্যই তার বিভিন্ন রকমের কম্পোনেন্ট আছে। আমাদের এক্স ওয়াই জেড কম্পোনেন্টে তারা বিভিন্ন রকমের তারা থাকবে, তাদের রিজলভ অবস্থায় থাকবে। এই স্ট্রেন ফিল্ড গুলো একে অপরের সাথে ইন্টারাক্ট করতে পারবে, করে তারা পরিমাণ বাড়তেও পারে কমতেও পারে। এখন আমরা ফোর্সের যেটা আমি বলেছিলাম তোমাদেরকে পড়ে নিতে, এস ডিসলোকেশনে আমাদের ওখানে একটা জিনিস আমরা দেখবো, দেখাইনি আমি তোমাদেরকে, একটু দেখে নিতে বলেছি, পড়ে নিতে বলেছি তিনটা ডেরিভেশন। এস ডিসলোকেশনে শিয়ার এবং হাইড্রোস্ট্যাটিক স্ট্রেস দুইটাই থাকে। শিয়ার কম্পোনেন্টও থাকবে, হাইড্রোস্ট্যাটিক কম্পোনেন্টও থাকবে। হাইড্রোস্ট্যাটিকটা কি মনে আছে? হাইড্রোস্ট্যাটিক স্ট্রেস কি মনে আছে, বা হাইড্রোস্ট্যাটিক প্রেসারটা কি? সব দিক থেকে সমান চাপ হবে এরকম কিছু? হ্যাঁ, সব দিক থেকে আমরা সমানভাবে আমরা তার উপরে যে আমরা প্রিন্সিপাল ইগুলো দেবো, সিগমা 1 সিগমা 2 সিগমা 3, সেটা হচ্ছে আমাদের হাইড্রোস্ট্যাটিক স্ট্রেস। তো এস ডিসলোকেশনে বোথ শিয়ার কম্পোনেন্ট থাকবে, হাইড্রোস্ট্যাটিক কম্পোনেন্ট থাকবে। স্ক্রু ডিসলোকেশনে শুধুমাত্র শিয়ার কম্পোনেন্ট থাকবে। হাইড্রোস্ট্যাটিক কম্পোনেন্ট গুলো হচ্ছে স্ক্রু ডিসলোকেশনে 0, সেটা ওই ডেরিভেশনের মধ্যে আছে, আমরা তোমরা দেখে নিও। হ্যাঁ, আমরা এস ডিসলোকেশন ডেরিভেশন পড়ে নেই, কিন্তু আমরা এটা জেনে আমরা স্ক্রু ডিসলোকেশন ওখানে আমি ওখানে ডিরাইভ করা আছে। হাইড্রোস্ট্যাটিক কম্পোনেন্ট গুলো 0 হবে, শুধুমাত্র শিয়ার কম্পোনেন্ট থাকবে। তার মানে এস ডিসলোকেশন, আমরা যদি একটা এস ডিসলোকেশন থাকে, তার শিয়ার কম্পোনেন্টও থাকবে এন্ড হাইড্রোস্ট্যাটিক কম্পোনেন্টও থাকবে। যদি একটা স্ক্রু ডিসলোকেশন হয়, তার শুধুমাত্র শিয়ার কম্পোনেন্ট থাকবে। এইটুকু আমরা জানলাম। একটা পজিটিভ এজ ডিসলোকেশন, তার উপরে যে একটা স্ট্রেন ফিল্ড যেটা তৈরি হচ্ছে, সেটা হচ্ছে কম্প্রেসিভ। নিচে হচ্ছে যে জায়গাতে এক্সট্রা হাফ প্লেনটা নাই, সে জায়গা হচ্ছে টেনসাইল। কেন? উপরে সে কি করছে, আমি তাকে জোর করে ধাক্কা দিয়ে তাকে বসাচ্ছি, সে আশেপাশে কি করবে? সে আশেপাশে চেপে বসে থাকছে না? তাই এই জায়গাটাতে আমরা একটা কম্প্রেসিভ, যে গ্রিন কালার যেটা, সেটা হচ্ছে আমাদের একটা কম্প্রেসিভ ফোর্স থাকবে। নিচে তো আর এইটা নাই, নিচেতে ঝামেলা নাই। নিচে আশেপাশে অ্যাটম গুলো মনে হবে যে তারা একটু টেন্স অবস্থাতে আছে, তারা একটা টেন্সাইল একটা ফোর্স, আউটার দিকে একটা টেন্সাইল একটা ফোর্স তৈরি হচ্ছে। তার মানে কি উপরের অংশটুকুতে সে স্কুইজড হয়ে থাকবে, আর নিচের অংশটুকুতে একটা ডাইলেটেড অবস্থা থাকবে। তার মানে এইখানে এস ডিসলোকেশনে আমি একটা যে ইলাস্টিক স্ট্রেন ফিল্ড পাচ্ছি, এই ইলাস্টিক স্ট্রেন ফিল্ডটা হচ্ছে আমাদের ডাইলেশনাল কম্পোনেন্ট। ডাইলেশনাল কম্পোনেন্ট, ওকে, সরি, এইটাকে আমরা হাইড্রোস্ট্যাটিক কম্পোনেন্ট বলবো। এটা হচ্ছে সিমেট্রিক্যাল একটা হাইড্রোস্ট্যাটিক কম্পোনেন্ট আমরা তাকে বলবো। এটা হচ্ছে আমাদের, তার মানে কি একটু আগে কি বলেছি,
আমাদের এজ ডিসলোকেশনে কি থাকবে? হাইড্রোস্ট্যাটিক থাকবে, শিয়ার থাকবে। হাইড্রোস্ট্যাটিকটা তাহলে কোথা থেকে আসবে? ডাইলেশনাল মিসফিট থেকে আসলো। এইখান থেকে আমাদের পেলাম, এইখান থেকে এই জায়গায় আমাদের একটা ডাইলেশনাল থেকে আসলো যেটা হচ্ছে সিমেট্রিক্যাল, সেটাকে আমরা বলবো হচ্ছে তার হাইড্রোস্ট্যাটিক কম্পোনেন্ট। ডাইলেশনাল কম্পোনেন্টও বলবো অথবা হাইড্রোস্ট্যাটিক বলবো। আর শিয়ার ফোর্স যদি দেই আমরা, এটার উপর মনে করো প্যারালালি যে সারফেসে যদি আমরা শিয়ার ফোর্স দেই, সেটা আমাদেরকে যদি 45 ডিগ্রিতে যদি রিজলভ করি, 45 ডিগ্রিতে যদি তাকে নিয়ে যাই, যদি রোটেট করাই, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের যেই স্ট্রেস গুলো তৈরি হবে, সরি ওগুলো আমাদের এখানে আমার কাছে আঁকা নাই, ওটা একটা এরকম করে এই 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 সার্কেলটাকে কি বলে, যে এখানে করে প্রত্যেকটাতে আমি একটা করে যদি বসাই, এখানে করে যদি বসাই, আমরা সলিড মেকানিক্স এরকম একটা করেছিলাম মনে পড়ে হয়তো, করেছিলাম এই যে প্রতিটাতে এরকম করে স্ট্রিং রোজেট। হ্যাঁ, আমরা যদি বসায় আমরা এটা করতে পারি, আমরা প্রমাণে আমরা যাবো না। হ্যাঁ, এরকম করে করে আমরা বসিয়ে আমরা এগুলো আমরা দেখাতে পারি, আমরা যাবো না। এগুলো তোমাদের হয়তো মনে থাকতে পারে, আমার এই মুহূর্তে অত ডিটেলস মনে নেই। আমরা এবার সরি এইভাবে করে মাঝখানে অরিজিন দিয়ে যাবে, এখান থেকে অরিজিন দিয়ে যাবে, ঠিক আছে? এইভাবে করে করে আমরা যদি প্রতিটাকে আমরা এলিমেন্টকে যদি বসাইলে আমরা তার প্রত্যেকটাতে কোথায় কি হবে, এটাকে বললাম, এটা যদি এক্স হয়, এটা যদি ওয়াই হয়, এক্স এবং ওয়াই এর উপরে তার হচ্ছে যে শিয়ার কম্পোনেন্ট হবে 0। এছাড়া প্রতিটাতে আমাদের থাকবে, কিছু দিকে শিয়ার থাকবে, কিছু দিকে টেনসর হবে, কম্প্রেসিভ হবে। এভাবে করে করে আমরা তাকে ভাগ করতে পারি এগুলো। তা আমাদের ওটা আপাতত জানার দরকার নেই। আমরা দেখি যে যদি রোটেট যদি করি 45 ডিগ্রিতে যখন রোটেশন হয়, রিজলভ যদি করি, তাহলে আমাদের যে তার উপর যে অ্যাক্টিভ যে শিয়ার কম্পোনেন্ট গুলো থাকবে, সেগুলো মনে করো দুইটা হবে আউটওয়ার্ড ডিরেকশনে, দুইটা হবে ইনওয়ার্ড ডিরেকশনে। আউটওয়ার্ড মানে কি টেনসাইল, আর ইনওয়ার্ডে হবে হচ্ছে কম্প্রেশন। তার মানে কি হবে, তুমি দুই দিক থেকে টানছো, দুই দিক থেকে চাপ দিচ্ছ, তাহলে এটা কি হবে, একটা ডিস্টর্টেড ল্যাটিস হয়ে যাবে না? একটা ডিস্টর্টেড ল্যাটিস হয়ে যাবে না? সেই শিয়ার কম্পোনেন্টটা হচ্ছে আমাকে তাহলে কি ডিস্টরশনাল একটা কম্পোনেন্ট আমরা পাবো, ডিস্টরশনাল কম্পোনেন্ট আমরা পাবো। তার মানে আমরা কি দেখলাম, আমরা যদি পাই একটা হচ্ছে হাইড্রোস্ট্যাটিক, যেটা আমরা প্রিন্সিপাল স্ট্রেসে যেটা পাচ্ছি, হাইড্রোস্ট্যাটিক কম্পোনেন্ট যদি থাকে সেখানে পাবো হচ্ছে ডাইলেশনাল। হ্যাঁ, ডাইলেশনাল, যেটা হচ্ছে ডাইলেশনালটা কি বলেছি আমরা, সিমেট্রিক্যাল। আর যদি আমাদের শিয়ার কম্পোনেন্ট থেকে পাবো হচ্ছে আমরা ডিস্টরশনাল, এটা হচ্ছে একটা নন সিমেট্রিক্যাল একটা ঘটনা। তাহলে আমরা দুই রকমের পাই। আমরা এজ ডিসলোকেশনে কি পেলাম, এজ ডিসলোকেশনে পেলাম হচ্ছে শিয়ার কম্পোনেন্ট পাবো, হাইড্রোস্ট্যাটিক পাবো। শিয়ার কম্পোনেন্ট থেকে পাবো হচ্ছে ডিস্টরশনাল, হাইড্রোস্ট্যাটিক থেকে কি পাবো, ডাইলেশনাল। আর স্ক্রু ডিসলোকেশনে পাবো শুধুমাত্র ডিস্টরশনাল। এইটুকু পর্যন্ত আমরা জানি। তাহলে এই কথাটা এখানে বলা আছে, edge dislocation contains both distortional and dilational component. Distortional মানে হচ্ছে shear component, dilational মানে হচ্ছে hydrostatic component. Screw dislocation contains only distortional component. Distortional component মানে হচ্ছে shear component. ঠিক আছে? এখন ঘটনা কি হয়, সলিড যদি ধরলাম সাবস্টিটিউশনাল সলিড হয়, তাহলে কি হবে, হোস্ট ল্যাটিস মানে আমার সলভেন্ট, হোস্ট ল্যাটিসটা মানে কি আমাদের সলভেন্ট অ্যাটম গুলো, তাই না? will experience a symmetrical misfit stress due to difference in size between solid and solvent atoms. তার মাঝখানে একটা সলিডকে যখন সলভেন্টকে রিপ্লেস করে সলিড যখন বসবে, সেখানে যে একটা কি হবে, একটা মিসফিট স্ট্রেন তৈরি হবে। মিসফিট স্ট্রেনটা হবে আমার সিমেট্রিক্যাল মিসফিট স্ট্রেন। কারণ কি, আমি কোনো ইন্ডাস্ট্রিয়াল সাইডে যাই নাই, আমি যখন নর্মাল পজিশনকে যখন আমি ল্যাটিস পয়েন্টকে যখন রিপ্লেস করবো, সেখানে হচ্ছে আমাদের সিমেট্রি মেনটেন হবে। সিমেট্রি মেনটেন করে যখন সে হবে, সেটা হচ্ছে তার হাইড্রোস্ট্যাটিক কম্পোনেন্ট। হাইড্রোস্ট্যাটিক কম্পোনেন্ট কার সাথে একমাত্র ইন্টারঅ্যাক্ট করতে পারবে, কে বলবা? কালকে আজকে যারা কথা বলছো তারা না, নতুন কেউ বলো। নাজমুল। Yes, sir. বলেন স্যার। Sir, neighboring atomদের সাথে I guess interact.
এই তুমি আমার প্রশ্নে বুঝো নাই। সীমান্ত সীমান্ত স্যার বলো। কোশ্চেনটা আমার একটু বললে ভালো হতো। কোশ্চেনটা আবার বললে ভালো হতো, তাহলে তো আমি নাজমুলের কাছে যেতে হবে আগে। নাজমুল আগে বলেছিল। নাজমুল আর সীমান্ত বলেছি যে সলিড যদি আমাদের সলিডটা যদি সাবস্টিটিউশন হয়, ল্যাটিস যেটা আছে ল্যাটিসটাকে বলছি যে তারা হচ্ছে একটা ডাইলেশনাল মিসফিট হবে। ডাইলেশনাল মিসফিট স্ট্রেন যদি সে ডেভেলপ করে সেটাকে বলেছি সেটা হচ্ছে সিমেট্রিক্যাল। কারণ হচ্ছে মনে করো এইটাকে রিপ্লেস করে এটাকে আমি সরাই দিলাম, সরাই দিয়ে আরেকটা অ্যাটম বসালাম, সে যেটা দিবে সে একটা সিমেট্রিক্যাল মিসফিট এখানে তৈরি করবে। ঠিক আছে, কোনো নন সিমেট্রিক্যাল হবে না। যে ওই যে ইন্টারস্টিশিয়াল সাইটগুলোতে যা হয় অক্টাহেড্রাল বা ওরকম টেট্রাহেড্রাল সাইটগুলোতে যা হয় সেগুলো হবে না। সে হচ্ছে যেহেতু রিপ্লেস করে সে একটা আইসোট্রপিক বা হাইড্রোস্ট্যাটিক বলি, হাইড্রোস্ট্যাটিক মিসফিট সে এখানে সরি সিমেট্রিক্যাল মিসফিট দিবে। সিমেট্রিক্যাল মিসফিট হলে সেটা হচ্ছে আমাদের হাইড্রোস্ট্যাটিক কম্পোনেন্ট। এখন যদি হাইড্রোস্ট্যাটিক কম্পোনেন্ট যদি হয়, সে কার সাথে ইন্টারঅ্যাক্ট করবে? এজ ডিসলোকেশন না স্ক্রু ডিসলোকেশন? আগে নাজমুল বলো, তারপর সীমান্ত বলো। স্যার এইচ ডিসলোকেশন। সীমান্ত কারণটা বলো, কেন এজ ডিসলোকেশনের সাথে ইন্টারঅ্যাক্ট করবে? কারণ হচ্ছে স্যার এইচ ডিসলোকেশন তো হচ্ছে মানে মানে অ্যাটম বাই অ্যাটম হচ্ছে মানে এটার ডিসলোকেশন মুভমেন্ট হয় তো হচ্ছে, আর স্ক্রু ডিসলোকেশন হচ্ছে কাইন্ড অফ ডিস্টরশনাল তো হচ্ছে এটার সাথে মানে এই ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা আমি বলছি, থ্যাংক ইউ তোমাদের দুজনকে। আমরা বলেছি কি, মনে করো একটা জিনিসের একজনের সাথে আরেকজনের যদি মনে করো আমি ওই তোমাকে মনে করো তুমি আমি মনে করো একটা মনে করো কি বললাম, একটা একটা শিকলের সাথে একটা শিকলকে জোড়া দিতে হলে হুককে এরকম দুইটা হুকই তো আমি জোড়া দিতে পারবো, তাই না? দুইটা কিন্তু আমার হুক নিয়ে আসতে হবে, তাই না? আমরা যদি একটা জোড়া দিতে চাই বা বেঁধে দিতে হয়, তো মানে আমাকে একটা বন্ডিং করতে হবে। তার মানে এরকম কিছু একটা আমার নিয়ে আসতে হবে, এরকম একটা হুক তার সাথে আরেকটা হুককে দিয়ে আমি এভাবে জোড়া দিতে পারবো। তো লকিং করতে হলে আমাদের এরকম কিছু একটা করতে হবে। হ্যাঁ বলেন। স্যার আমার লজিকটা ছিল হচ্ছে বেসিক্যালি এইচ ডিসলোকেশনে যেহেতু একটা হাইড্রোস্ট্যাটিক ইফেক্ট থাকে, সো তাহলে একটা ওটা ধরি যে ডাইলেশন একটা নিউমেরিক্যাল ভ্যালু আছে। তো আমরা যদি সাবস্টিটিউশনাল যেটা করছি সেটারও যদি নিউমেরিক্যাল পজিটিভ বা নেগেটিভ যেটা ভ্যালু থাকে তাহলে আমি সেটাই বলতে চাচ্ছি, আমি তোমার কথা বুঝেছি, আমি সেটাই বলতে চাচ্ছি। তার মানে কি আমি যদি এটা হয় এজ ডিসলোকেশন সে কি করতে পারে, টাও আরেকটা বলেছি এইচ দিয়ে বললাম হাইড্রোস্ট্যাটিক। হ্যাঁ, টাও হচ্ছে এখানে টাও হচ্ছে ডিস্টরশনাল। আমি এখন পর্যন্ত এখানে ডিস্টরশনালের কথা বলিনি। এখানে কি বলেছি? সিমেট্রিক্যাল মিসফিট। সিমেট্রিক্যাল মিসফিটটা হচ্ছে তার হাইড্রোস্ট্যাটিক কম্পোনেন্ট আছে, সেটা হচ্ছে হাইড্রোস্ট্যাটিক স্ট্রেস হবে সেখানে, বা আইসোট্রপিক বা হাইড্রোস্ট্যাটিক হবে। যদি হাইড্রোস্ট্যাটিক থাকে তাহলে স্ক্রু ডিসলোকেশনে কোনো হাইড্রোস্ট্যাটিক কম্পোনেন্ট নাই, জিরো। তার মানে স্ক্রু ডিসলোকেশনের সাথে সাবস্টিটিউশনাল সলিডের কোনো ইন্টারঅ্যাক্ট হবে না। কিন্তু এজ ডিসলোকেশনে হাইড্রোস্ট্যাটিক কম্পোনেন্ট আছে, তার মানে সে ইন্টারঅ্যাক্ট সে যে সাবস্টিটিউশনাল সলিড অ্যাটমের হাইড্রোস্ট্যাটিক যে অংশটুকু আছে শুধুমাত্র হাইড্রোস্ট্যাটিকই আছে, সেটার সাথে এজ ডিসলোকেশন ইন্টারঅ্যাক্ট করতে পারবে, কারণ এজ ডিসলোকেশনে হাইড্রোস্ট্যাটিক কম্পোনেন্ট আছে। ঠিক আছে, নাজমুল তো এটাই বলতে চেয়েছে, তাই না? জি স্যার। তার মানে তাহলে আমরা এখন কি শিখলাম? যদি আমি সাবস্টিটিউট করি শুধুমাত্র এজ ডিসলোকেশন ইন্টারঅ্যাক্ট করবে, স্ক্রু ডিসলোকেশন ইন্টারঅ্যাক্ট করবে না। সেটা কি ভালো না খারাপ হলো? খারাপ স্যার। খারাপ হয়েছে? জি স্যার। কেমনে খারাপ হলো? স্যার যদি মানে শেয়ার কম্পোনেন্ট থাকতো তাহলে তো স্যার মানে দুই ধরনের মানে এজ এবং খারাপ হয়েছে মানে কম ভালো হয়েছে। জি স্যার। হ্যাঁ, খারাপ হয়েছে মানে কি, এই যে যেমন এখানে কম ভালো হয়েছে, তাই না? ভালো হয়েছে কিন্তু কম ভালো হয়েছে, আরো আরো আরেকটু 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 মশলা দিলে হয়তো আরেকটু মজা হতো, এইটাই আর কি। তাহলে এইটুকু আমরা দেখলাম। এখন যাই ইন্টারস্টিশিয়াল অ্যাটম। ইন্টারস্টিশিয়াল অ্যাটমে কি হবে? মাচ গ্রেটার সলিড অ্যাটম ডিসলোকেশন ইন্টারঅ্যাকশন আমরা পাবো যখন হচ্ছে মিসফিট স্ট্রেস ফিল্ড বা স্ট্রেন ফিল্ড যেভাবে বলি, সলিড অ্যাটমের সাথে করবে হচ্ছে যদি দুইটাই আমাদের এজ এবং স্ক্রু দুইটার সাথে যদি ইন্টারঅ্যাক্ট করাতে পারি, আসলে তাই ঘটছে, সেজন্য আমরা আরো বেশি সলিড অ্যাটমের সাথে ডিসটরশন ইন্টারঅ্যাকশন হয়। আমরা একটা বিসিসি আয়রন দিয়ে চিন্তা করি, রুম টেম্পারেচারে যাই, বিসিসি তো আয়রন তো আবার এফসিসিও হতে পারে, তাই না? আমরা বিসিসিতে থাকলাম, সেখানে আমাদের একটা সাইটের কথাই বলি, অক্টাহেড্রাল
ইন্টারস্ট্রিয়াল সাইট আছে, টেট্রাহেড্রাল আছে, অক্টাহেড্রাল আছে। আমরা অক্টাহেড্রালে যাচ্ছি। অক্টাহেড্রালে কি হয় আমরা জানি কি কার্বন অথবা নাইট্রোজেন অ্যাটমগুলো সেখানে আমরা অ্যাকোমোডেট করাই। অক্টাহেড্রাল সাইট যেগুলো আছে সেগুলো সিমেট্রিক্যাল না, সিমেট্রিক্যাল না। এখন যদি আমাদের অক্টাহেড্রাল সাইট আমাদের 110 ডিরেকশনও থাকতে পারে, 100 ডিরেকশনও থাকতে পারে। ধরে নিলাম এজ গুলোতে আছে, হ্যাঁ হ্যাঁ আমাদের হচ্ছে 100 ডিরেকশনে আছে। যদি এখানে আমাদের যদি যে অল্প সাইজ, যদি অল্প একটা পরিমাণ থাকে, ছোট একটা সাইজ যদি থাকে, সেইখানে আমি যদি জোর করে একটা কার্বন, যেটার সাইজ হচ্ছে আমাদের 0.038 ন্যানোমিটার, এই অক্টাহেড্রাল সাইটের মধ্যে যদি আমি একটা কার্বনের যার হচ্ছে সাইজ হচ্ছে আমার 0.154 ন্যানোমিটার, এই সাইজে যদি একটা কার্বন বসাই যেটা অলরেডি নন সিমেট্রিক্যাল, সেখানে আমি তাকে বসালাম, তার মানে সেখানে আমি কি হলো, আমি নন সিমেট্রিক্যাল সাইটে যখন বসালাম সেখানে আমি কি পেলাম, জোর করে বসানোর জন্য সে একটা ডাইলেশনাল পেলাম না, আমরা ডাইলেশনাল পেলাম নাকি শুধু আমাদের কি থাকবে এখানে, নন সিমেট্রিক্যাল যখন হবে ডাইলেশনালের থেকে এটা আসলে হাইড্রোস্ট্যাটিক যে কম্পোনেন্ট সেটা আমাদের থাকবে না, থাকবে কি হবে বলো? আমাদের ডাইলেশনাল তো হলো, আর এটা হচ্ছে নন সিমেট্রিক্যালের জন্য আমাদের সেখানে শিয়ার কম্পোনেন্ট আমাদের থাকলো। যদি আমাদের সেটা ঘটে সেখানে কি হবে দাঁড়াও দেখি। যদি আমাদের শুধু যদি সিমেট্রিক্যাল হতো সেখানে আমাদের কি ছিল, শুধুমাত্র সলিড অ্যাটম গুলো এস ডিসক্লোজের সাথে ইন্টারঅ্যাক্ট করবে, করার ফলে আমাদের যদি স্ট্রেংথেনিং যেটা যদি পাবো সেটা হচ্ছে ধরলাম মনে করো একটা অ্যারো দিলাম, একটা আপ অ্যারো। যদি আমাদের নন সিমেট্রিক্যাল হয় তাহলে কি হবে, তখন আমাদের যদি সিমেট্রিক্যাল হয় শুধুমাত্র হাইড্রোস্ট্যাটিক কম্পোনেন্ট থাকবে, নন সিমেট্রিক্যাল যদি হবে হাইড্রোস্ট্যাটিক, আরেকটা হচ্ছে আমাদের কি ছিল, কি আচ্ছা আচ্ছা আমাদের একটু মনে হয় নন, আমরা একটু ওগুলোটা আমাদের কি হয়ে যাচ্ছে। আমাদের দুই টাইপের জিনিস আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে শিয়ার প্লাস একটা হচ্ছে হাইড্রোস্ট্যাটিক। এখন আমরা কয়েকটা টার্ম ব্যবহার করছি, আবার সিমেট্রিক্যাল ব্যবহার করছি, নন সিমেট্রিক্যাল, আবার বলতেছি ডাইলেশনাল, আবার বলতেছি কি ডিস্টরশনাল। ডিস্টরশন হবে কার জন্য, শিয়ারের জন্য। ডাইলেশনাল হবে কার জন্য, হাইড্রোস্ট্যাটিকের জন্য। ঠিক আছে, তো তুমি যদি শুধুমাত্র যদি ডিস্টরশন শুধুমাত্র যদি ডাইলেশন হয় তখন আমাদের সেখানে শিয়ারটা আসবে না। যদি আমাদের ডিস্টরশন হয়, নন সিমেট্রিক থাকলে ডিস্টরশন হবে, ঠিক আছে, নন সিমেট্রিক্যাল থাকলে ডিস্টরশন হবে, তখন আমি শিয়ারও থাকবে হাইড্রোস্ট্যাটিকও থাকবে। তখন যদি যেহেতু শিয়ার কম্পোনেন্টটা যখন যেহেতু থাকবে তখন কি হবে, তখন এস ডিসলোকেশনও কাজ করবে, এস ডিসলোকেশন শিয়ার কম্পোনেন্টের সাথেও রিঅ্যাকশন হবে, হাইড্রোস্ট্যাটিকের সাথেও রিঅ্যাকশন হবে, আবার স্ক্রু ডিসলোকেশনের সাথেও রিঅ্যাকশন হবে। কারণ হচ্ছে স্ক্রু ডিসলোকেশনের শিয়ার স্ট্রেসের সাথে সে ফিল্ডের সাথে সে ইন্টারঅ্যাক্ট করতে পারবে ডিসটরশনাল কম্পোনেন্ট নিয়ে। তার মানে তখন আমার এস ডিসলোকেশনের সাথে তো তার ইন্টারঅ্যাকশন আছেই, স্ক্রু ডিসলোকেশনের সাথে ইন্টারঅ্যাকশন হবে। এবং স্ক্রু ডিসলোকেশন আমরা ইন জেনারেল দেখেছি স্ক্রু ডিসলোকেশন হচ্ছে মোর অ্যাক্টিভ এই কারণে তাকে স্লিপ প্লেন ক্রস স্লিপ সে করতে পারে স্ক্রু ডিসলোকেশন, তাই না? একটা যদি ইন্টারসেপ্টিং প্লেন থাকে সে ক্রস স্লিপ করে সেই ইন্টারসেপ্টিং প্লেনে সে চলে যেতে পারবে। যদি সে ইন্টারসেপ্টিং প্লেনে চলে যেতে পারে তার মানে স্লিপ কন্টিনিউ করবে, কিন্তু মানে যদি কোনো কারণে বাধা পায়। কিন্তু এস ডিসলোকেশনে যদি বাধা পায়, ডিসলোকেশন সে পাইল আপ করে তারপর সে একটা ঘটনা ঘটাবে, হয় ক্র্যাক করবে অথবা পাশের একটা ডিসলোকেশনে সে ইনডিউস করে সে নতুন ডিসলোকেশন তৈরি করবে, জিওমেট্রিক্যালি নেসেসিটি ডিসলোকেশন তৈরি করবে, অথবা টেম্পারেচার থাকলে সে জাম্প করবে। এছাড়া তো সে এত সহজে জাম্প করবে না, অনেক সময় নেবে। তার মানে যদি আমি স্ক্রু ডিসলোকেশন মুভমেন্ট করাতে পারি সেটা হচ্ছে যে আমি তখন হচ্ছে আমাদের বেটার। এখন তোমার সাথে যদি কোশ্চেন করতে পারো যদি স্ক্রু ডিসলোকেশনে মুভমেন্ট হয় তাহলে আমাদের বেটার কেন হবে, এটা কেন বলতেছি, কারণ কি স্ক্রু ডিসলোকেশন যদি মুভমেন্ট করা শুরু করতে যায় তখন এই ফিল্ডের সাথে সে ইন্টারঅ্যাক্ট করবে, ইন্টারঅ্যাক্ট করলে তো তাকে মিনিমাম একটা আবার স্ট্রেস তাকে ওভারকাম করতে হবে, তাই না? মিনিমাম স্ট্রেস ওভারকাম করেই তো সে মুভ করবে।
তাই সেখানে আমরা স্ট্রেংথেনিং পাবো। আরেকটার সাথেও বলতে পারি, যখনই সে মুভমেন্ট করবে ক্রস স্লিপ হবে, সাথে সাথে আমাদের ফ্র্যাঙ্কলিন সোর্স থেকে প্রচুর পরিমাণে ডিসলোকেশন মাল্টিপ্লিকেশন হবে। ডিসলোকেশন মুভমেন্ট করা মানে হচ্ছে আমাদের ডিসলোকেশনকে মাল্টিপ্লিকেশন হতে থাকবে। যদি সবগুলো মাল্টিপ্লাই, নতুন যে ডিসলোকেশন সবগুলো যদি মুভ করতে থাকে তাহলে আমাদের কম স্ট্রেসে মুভ করবে। যদি না হয় তার মানে ডিসলোকেশন মাল্টিপ্লিকেশন হয়ে স্ক্রু কম্পোনেন্ট গুলোতে আমাদের আরো স্ট্রেস আমাদেরকে বাড়তে থাকবে। ঠিক আছে, এখানে কথাটা মাঝখানে একটু গ্যাপ থাকে, এটা খেয়াল রেখো কিন্তু। তাহলে এইখানে আমরা যাই, আবার আসি, যদি আয়রনটা আমাদের অস্টেনাইট হতো, হ্যাঁ অস্টেনাইট ফেজে যদি থাকতো তাহলে কি হতো? অস্টেনাইটে যে আমাদের অক্টাহেড্রাল ইন্টারস্টিশিয়াল সাইট থাকবে সেটা হচ্ছে আমাদের সিমেট্রিক্যাল। তার মানে সিমেট্রিক্যাল হয়, সেটা স্পেস একটু বেশি আছে 0.102, আগে ছিল 0.03, এখন হচ্ছে 0.1 কার্বনের কাছাকাছি। এই যে অক্টাহেড্রাল সাইট যদি সিমেট্রিক্যাল হয় তার মানে কি হবে? সেখানে আমাদের ল্যাটিস ডিসটরশনটা কি হবে? তুলনামূলকভাবে কম হবে, মানে তার শিয়ার কম্পোনেন্টের সাথে ইন্টারাকশনটা অনেক কম হবে। জিরো হবে সেটা বলবো না, বলবো যে অনেক কম হবে। যদি কম হয় তার মানে সিমেট্রিক্যাল হওয়াতে শুধুমাত্র এজ ডিসলোকেশনের সাথেই তার ইন্টারাকশন হবে। মানে এজ ডিসলোকেশনের ধরলাম দুইটা হুক, একটা হচ্ছে শিয়ার স্ট্রেসের সাথে যদি কিছু পায় শিয়ার কম্পোনেন্টে, সেখানে সেই হুকটা লাগায় সে ঘটনা ঘটাবে, অথবা যদি হাইড্রোস্ট্যাটিক কিছু পায় সেখানেও সেই ঘটনা ঘটাবে। তো হাইড্রোস্ট্যাটিকটা যদি সহজ হয় সিমেট্রিক্যাল অংশে, সে সাথে সাথে সেটা দিয়ে সে কাজ করতে থাকবে। কিন্তু স্ক্রু ডিসলোকেশনের সাথে যেহেতু আমাদের হাইড্রোস্ট্যাটিকের কিছু নাই, সেটা কাজ করবে না। তার মানে কি আমরা এটাও পড়েছি না, যদি আমাদের অস্টেনাইটে আমাদের কি হয়, স্ট্রেংথেনিং কন্ট্রিবিউশন আমাদের অস্টেনাইট অবস্থাতে কম হয়, তাই না? কম্পেয়ার টু রুম টেম্পারেচারে বিসিসিতে অনেক বেশি হবে, এফসিসিতে অনেক কম হবে। ঠিক না? আমরা এটা পড়েছি না? সিয়ার জি স্যার পড়ছি এটা। এটা আমরা জানি। তার মানে এটা আমরা ডিসলোকেশন দিয়ে আমরা এটা এখন ব্যাখ্যা দিতে পারবো। ব্যাখ্যাটা আমাকে এখন সোজা বাংলায় একজন বলো, মাওপিয়া তাজরিন। কেন বিসিসিতে আয়রনের কথা বলছি? বিসিসিতে আমি এখানে স্ট্রেংথেনিং কন্ট্রিবিউশন বেশি হয়, কার্বন যদি থাকে আমাদের স্ট্রেংথেনিং অনেক বেশি পাই কম্পেয়ার টু অস্টেনাইট অবস্থাতে। মানে কার্বন যদি অস্টেনাইটে থাকে, অস্টেনাইট আয়রনে থাকে, সরি এফসিসি আয়রনে থাকে মানে অস্টেনাইট অবস্থাতে, সেইখানে আমি যে পরিমাণ তার স্ট্রেংথেনিং পাবো বিসিসি অবস্থাতে তার তুলনায় অনেক বেশি পাবো। কেন? কারণ স্যার বিসিসিটা হচ্ছে মানে সাইডটা হচ্ছে নন সিমেট্রিক্যাল, তো নন সিমেট্রিক্যাল হওয়ার কারণে হচ্ছে মানে এজ আর হচ্ছে স্ক্রু দুইটা ডিসলোকেশনই এখানে পাওয়া যাচ্ছে। আর স্ট্রেংথেনিং এ কন্ট্রিবিউশন করবে তারা। হ্যাঁ জি স্যার, ওই যে স্ক্রু ডিসলোকেশন হলে ক্রস স্লিপ করতে পারবে। ওকে ঠিক আছে এবং এফসিসি তে শুধুমাত্র না বেশিরভাগ অংশটুকুই হচ্ছে এজ ডিসলোকেশন করবে। তাহলে আমরা এটা একটা ব্যাখ্যা পেয়ে গেলাম, তাই না? এই কথাগুলো এখানেই বলে দেওয়া আছে। তো আচ্ছা এই টেবিলটাতে আমরা পরে আসবো। তাহলে আমাদের স্টিলের কথা যদি চিন্তা করি, আমরা একটু নিজের একটু চিন্তা করি, সাবস্টিটিউশনাল অ্যাটম হাইড্রোস্ট্যাটিক স্ট্রেন থাকবে, তারা মোস্টলি এজ ডিসলোকেশনতে ইন্টারঅ্যাক্ট করবে। ইন্টারস্টিশিয়াল অ্যাটম হাইড্রোস্ট্যাটিক এবং শিয়ার কম্পোনেন্ট সাধারণত থাকবে, তারা বোথ এজ এবং স্ক্রু ডিসলোকেশনের সাথে করবে, ইন্টারঅ্যাক্ট করবে। কিন্তু ওই যে আমরা এখন এফসিসি এবং বিসিসি আয়রন দিয়ে আমরা দেখে দিলাম, এফসিসি যদি সিমেট্রিক্যাল হয় ডিসটরশনটা, সেইখানে স্ক্রু ডিসলোকেশনের কন্ট্রিবিউশন অনেক কমে যাবে কম্পেয়ার টু নন সিমেট্রিক্যাল যদি হয়। এখন সেইখানে যদি আমি তোমাকে একটা কোশ্চেন করলাম, why carbon is much less effective in strengthening austenite? Austenite আমরা জানি কি ডাক্টাইল বেশি না? হ্যাঁ, তোমাকে আমি বলি কেন অস্টেনাইট ফেজ কে আমরা বেশি ডাক্টাইল বলবো, এটার ভিতরে তো কার্বন আছে এবং অস্টেনাইট আমরা জানি আরো বেশি কার্বন থাকতে পারে, তাই না? জি স্যার বেশি। তারপরেও কেন এটা আমাদের বেশি ডাক্টাইল, অথবা কেন আমাদের কার্বন হচ্ছে এত কার্বন দেই তারপরও তো তার খিদা মিটে না, কেন? সেটাও তো আমরা উত্তর দিতে পারবো না এখন? কাম ফাইনালে আসুক, ক্লাস টেস্টে আসুক, আমরা পারবো উত্তর দিতে?
সুন্দর করে ছবি এঁকে আমরা উত্তর দিতে পারবো, পারবো না? জি স্যার। হ্যাঁ। জি স্যার। এখন আমরা একটু আসি, আমরা স্টিল নিয়ে, আমরা মেটালার্জিতে একটু স্টিল একটু বেশি পড়ি, স্টিল অ্যালুমিনিয়াম আমরা একটু বেশি পড়ি। আচ্ছা, অ্যাটমস যেটা সাবস্টিটিউট করবে আয়রনকে, সেটা লোকাল এক্সপানশন অথবা কন্ট্রাকশন করবে, যেটাকে আমরা বলেছি যে এটা হচ্ছে আমাদের ইলাস্টিক স্ট্রেন। এই ইলাস্টিক স্ট্রেন যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের আইসোট্রপিক হবে। তার মানে এটার মধ্যে শুধুমাত্র হাইড্রোস্ট্যাটিক হচ্ছে আমাদের কম্পোনেন্টের সাথে তারা ইন্টারঅ্যাক্ট করতে পারবে, আইসোট্রপিক হবে, ডাইলেশনাল মিসফিট হবে। ডাইলেশনাল মিসফিট যদি হয় সেক্ষেত্রে আমাদের ডিসলোকেশনের শুধুমাত্র যে হাইড্রোস্ট্যাটিক পার্ট সেটার সাথে তারা ইন্টারঅ্যাক্ট করবে, ঠিক আছে? তার মানে আমাদেরকে আগে ফাঁকা পেজ কোথায় আছে, এখানে আমাদের সলিউট অ্যাটম কি দিতে পারে? ডাইলেশনাল দিতে পারে অথবা ডিস্টরশনাল দিতে পারে। ডাইলেশনাল কখন হবে? সিমেট্রিক্যাল হলে। ডিস্টরশনাল হবে নন সিমেট্রিক্যাল হলে। এখন এইখানে এই জিনিসটা সিমেট্রিক্যাল হচ্ছে, এখন আমরা ডিসলোকেশনে চাই। এজ ডিসলোকেশন, স্ক্রু ডিসলোকেশন। এজ ডিসলোকেশনে টাও এবং হাইড্রোস্ট্যাটিক দুই ধরনের কম্পোনেন্টই তার ভিতরে থাকবে, শিয়ারের শুধুমাত্র টাও থাকবে। ডাইলেশনাল কম্পোনেন্ট সিমেট্রিক্যাল যেটা, সেটা হচ্ছে হাইড্রোস্ট্যাটিক কম্পোনেন্টের সাথে সে ইন্টারঅ্যাক্ট করতে পারে। আর সলিড অ্যাটম ডিস্টরশনাল যেটা নন সিমেট্রিক্যাল হওয়ার কারণে যেটা হয়েছে, সে হচ্ছে কার সাথে করবে? শিয়ার কম্পোনেন্টের সাথে করবে, ঠিক আছে? তাহলে যদি আমাদের একটা এজ ডিসলোকেশন থাকে, যে ডিপেন্ডিং অন আমাদের ম্যাগনিটিউড কার কত ভ্যালু থাকবে সেটার সাথে বেস করে সে হাইড্রোস্ট্যাটিক যে পার্ট সেটার সাথেও করতে পারে অথবা নন ইসের সাথেও সে করতে পারে। কিন্তু শিয়ার যেটা, সেটা সিমেট্রিক্যাল পার্টের সাথে সে কিছু করবে না, সে শুধুমাত্র নন সিমেট্রিক্যাল অংশটুকু আছে সলিডে সেটা। এই ডাইলেশনাল মিসফিট কে দিচ্ছে? মোস্টলি আমরা পাবো হচ্ছে সাবস্টিটিউশনাল থেকে। তার মানে সেক্ষেত্রে আমরা সেফলি বলতে পারি সাবস্টিটিউশনালে সাথে ইন্টারঅ্যাক্ট করবে এজ ডিসলোকেশন। নন সিমেট্রিক্যাল অংশটুকু আমরা কোথা থেকে পাবো? মোস্টলি আমরা পাবো হচ্ছে ইন্টারস্টিশিয়াল অ্যাটম গুলো থেকে। তাই সে এখানে কি করবে? এজ ডিসলোকেশনের সাথে ইন্টারঅ্যাক্ট করবে, স্ক্রু ডিসলোকেশনের সাথে ইন্টারঅ্যাক্ট করবে। এজ ডিসলোকেশনের শেয়ার কম্পোনেন্টের সাথে করবে, স্ক্রু ডিসলোকেশনের শেয়ার কম্পোনেন্টের সাথে করবে। ইন্টারস্টিশিয়াল অ্যাটম শুধুমাত্র যে ডিস্টরশনই করবে নট নেসেসারিলি, তারা কিছু তো ইলাস্টিক স্ট্রেন ফিল্ড থাকবে, কিন্তু সেটা খুব বেশি হবে না। মনে করো যদি ডিস্টরশনাল হয় 90%, ওইটা হবে হয়তো 10%, ঠিক আছে? এই কথাগুলি এখানে বলা হয়েছে। সাবস্টিটিউট যদি করে এক্সপানশন কন্ট্রাকশনের কারণে, সেখানে একটা ডাইলেশনাল মিসফিট যদি হয়, সেটা হচ্ছে আমাদের ডিসলোকেশনের হাইড্রোস্ট্যাটিক কম্পোনেন্টের সাথে করবে। কোন কার থাকবে হাইড্রোস্ট্যাটিক কম্পোনেন্ট? স্ক্রু তো 0, তার মানে এজ ডিসলোকেশনের জন্য। এজ এইটা হচ্ছে এজ ডিসলোকেশনের জন্য। Interstitial atom located in the irregular octaedral interstitial site in ferrite causes a tetragonal distortion. এইখানে যদি থাকে ফেরাইটে, মনে করো আছে হচ্ছে এই এফসিসি অবস্থাতে এই একটা আমাদের থাকলো, অক্টাডাল একটা সাইট তৈরি হলো। এখন যদি ফেরাইটে যদি থাকে, ফেরাইটে যদি যখন থাকবে, ভিসিসিতে যখন থাকবে, সে একটু ডিস্টর্টেড হয়ে থাকে, তাই না? কারণ হচ্ছে তার সবগুলো এজ আমার এখানে সমানভাবে না হয়ে একটু এলংগেটেড হয়ে থাকে, এখানে একটা ডিস্টর্টেড একটা তৈরি হয়। একটা এই ডিস্টরশনটাকে বলা হচ্ছে টেট্রাগোনাল একটা ডিস্টরশন হচ্ছে। এই ডিস্টরশন যেটা তৈরি হলো, এই ডিস্টরশনটাতে আমাদের কি হয়? তার মানে ডিস্টরশনাল একটা আমরা এনার্জি আমরা এখানে আমরা স্ট্রেন ফিল্ড আমার এখানে থাকবে, ডিস্টর্টেড একটা স্ট্রেন ফিল্ড থাকবে। সেইটা আমাদের কার
স্ট্রেন ফিল্ডের সাথে তারা ইন্টারঅ্যাক্ট করবে হচ্ছে কি হবে, কার সাথে ইন্টারঅ্যাক্ট করবে, এজ এবং স্ক্রু দুইটারই ডিস্টরশনাল কম্পোনেন্ট গুলোর সাথে, সরি সেগুলোর শিয়ার কম্পোনেন্টের সাথে এটা ডিস্টরশনাল কম্পোনেন্ট গুলো ইন্টারঅ্যাক্ট করতে পারে। ঠিক আছে, তাহলে an interstitial atom in austenite, therefore it looks like it behaves like an substitutional atom, যেটা শুধুমাত্র হাইড্রোস্ট্যাটিক স্ট্রেন ফিল্ডের সাথে ইন্টারঅ্যাক্ট করবে, সেজন্য আমাদের লেস ইফেক্টিভ ইন austenite কম্পেয়ার টু অন্যটা। আমরা জানি কি হিউম ব্রাদারি লত্র, এগুলো আমরা জানি, এগুলো নিয়ে বলার কিছু নাই। আমাদের ওখান থেকে আসলো, তার মানে আমাদের এখানে আচ্ছা এই কথাটা একটু বলি। প্রথমে মনে হবে যে আমাদের there is no interaction between screw dislocation and substitutional atom such as zinc in copper or manganese in iron or silicon in iron or chromium in iron। কারণ কি এখানে আমরা শুধুমাত্র ডাইলেশনাল মিসফিট হবে, এজ ডিসলোকেশনের সাথে হবে। ইন্টারস্ট্রিয়াল অ্যাটমের সাথে কি হবে, যেরকম হচ্ছে কার্বন আর নাইট্রোজেন ইন আয়রন, শুধুমাত্র ডাইলেশনাল মিসফিট দেবে না, তারা একটা টেট্রাগোনাল ডিস্টরশন তৈরি করবে, সেখানে ডাইলেশনাল পাবো, ডিস্টরশনাল পাবো। তার মানে এজ স্ক্রু দুই জায়গাতেই সে ইন্টারঅ্যাক্ট করবে, তার মানে তার কন্ট্রিবিউশন অনেক বেশি। এটাকে 4টা অ্যারো দিলাম, এটাকে 1টা অ্যারো দিলাম, অনেক বেশি। এইখানে কি করে, এই যে হচ্ছে এজ বেলা, এই যে হচ্ছে এইসব জায়গাগুলোতে আমাদের ওই যে কার্বন অ্যাটম গুলো থাকতে পারে, হ্যাঁ এই সাইড গুলোতে ইন্টারস্ট্রিয়াল অপারেটর গুলো। ধরে নিলাম এই জায়গাতেই যে কার্বনটা যদি এজ যদি 100 ডিরেকশনে যদি থাকে, এজ যদি থাকে, এজ বরাবর যদি থাকে, যে কার্বন গুলো থাকবে তারা এইখানে হচ্ছে এই 001 ডিরেকশন বরাবর তারা একটু টেট্রাগোনাল যে ডিস্টরশনটা তৈরি হবে, সেই ডিস্টরশনটা হবে কার্বন ডিস্টরশন হবে না, কিন্তু ইন্টারস্ট্রিয়াল সাইডটা হচ্ছে ডিস্টর্টেড যে থাকবে, এটা হচ্ছে 100 ডিরেকশনে তারা ডিস্টর্টেড হয়ে থাকবে। সেই জন্যই হচ্ছে আমাদের তারা যেহেতু ডিস্টর্টেড অংশটুকু আছে, তারা হাইড্রোস্ট্যাটিক এবং শিয়ার কম্পোনেন্ট দুটোর সাথে তারা ইন্টারঅ্যাক্ট করবে। তাহলে আমাদের সামারি কি দাঁড়ালো, শিয়ার স্ট্রেস স্ক্রু ডিসলোকেশনের সাথে থাকলো, শিয়ার স্ট্রেস প্লাস হাইড্রোস্ট্যাটিক স্ট্রেস দুইটা হচ্ছে আমরা এজ ডিসলোকেশনে পাবো। The potential interaction between an edge or screw dislocation with a solid atom depends on the কোন টাইপের স্ট্রেস ফিল্ড আমরা স্ট্রেন ফিল্ড সলিড অ্যাটমের মধ্যে আছে। সলিড অ্যাটমে যদি আমাদের হাইড্রোস্ট্যাটিক আছে নাকি, সরি মানে আমাদের ওখানে কি ডাইলেশনাল আছে নাকি ডিস্টরশনাল আছে, সেটার উপরই আমাদেরকে নির্ভর করে হচ্ছে আমাদের কোন টাইপের ডিসলোকেশনের সাথে সে ইন্টারঅ্যাক্ট করবে। এই কথাগুলি আমাদের এখানে বলা আছে, বলে এইখানে এই জিনিসটা বলা আছে, যদি সিমেট্রিক্যাল ডিফেক্ট হয়, সেই ডিফেক্টটাতে হার্ডেনিংটাকে আমাদের যদি আমরা জি দিয়ে প্রকাশ করি, এটাকে একটা জি দিয়ে প্রকাশ করি, সেই হার্ডেনিংটা হচ্ছে আমাদের অনেক কম, G/10, G20, G/16, G/10, মানে একটা ইউনিট যদি বলি তার অনেক কম থাকে সিমেট্রিক্যাল ডিফেক্ট। সিমেট্রিক্যাল ডিফেক্ট কি দেয়, কে বলবা, আমি নাম বলি, আরিফুল ইসলাম। ক্যামেরা অফ করো স্যার। শুধু হাইড্রোস্ট্যাটিক দিবে সিমেট্রিক্যাল? হ্যাঁ, শুধুমাত্র হাইড্রোস্ট্যাটিক দিবে। সেটা হচ্ছে আমাদের এগুলো কি সাবস্টিটিউশনাল অ্যাটম গুলো, তাই না? সাবস্টিটিউশনাল অ্যাটম গুলো সিমেট্রিক্যাল ডিফেক্ট দিবে। তার মানে এখানে কে ইন্টারঅ্যাক্ট করবে মোস্টলি? স্যার এজ ডিসলোকেশন। এজ ডিসলোকেশন করবে। থ্যাংক ইউ। এখন তাহলে আমি একটু সৌরভের কাছে যাই। সৌরভ, এই যে নন সিমেট্রিক্যাল ডিফেক্ট মানে এখানে দেখো 2G, 9G, 5G, 2G এরকম। তার মানে এটা হচ্ছে এই টেবিলটা আগেও ছিল, আমি তখন এক্সপ্লেন করি না, এখানে এখন সামারিতে এক্সপ্লেন করছি। হ্যাঁ, বলো তো নন সিমেট্রিক্যাল ডিফেক্ট কারা? यस सर। কারা স্যার নন সিমেট্রিক্যাল থাকবে, এরও থাকবে, স্ক্রু থাকবে। হ্যাঁ, কোন টাইপের ডিফেক্ট মানে কোন টাইপের সলিড গুলো হচ্ছে আমাদের নন সিমেট্রিক্যাল, মানে সাবস্টিটিউশনাল না ইন্টারস্টিশিয়াল? ইন্টারস্টিশিয়াল। আচ্ছা ঠিক আছে। এবং হওয়ার জন্য তার ভিতরে কি থাকবে, ডাইলেশনাল কম্পোনেন্টও থাকবে এবং ডিস্টরশনাল কম্পোনেন্টও থাকবে, তাই না? শেয়ার কম্পোনেন্টও থাকবে। হ্যাঁ, না ডাইলেশনাল বলি আর ডিস্টরশনাল বলি। ডাইলেশনাল কম্পোনেন্ট হচ্ছে
কার সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারবে? ডিসলোকেশনের হাইড্রোস্ট্যাটিক পার্টের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারবে। আর ডিস্টরশনাল কম্পোনেন্ট হচ্ছে শিয়ার শিয়ার কম্পোনেন্টের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারবে। ঠিক আছে, এখন বাকিটুকু আমরা দেখলাম। এখানে আরেকটা জিনিস আছে, ভ্যাকেন্সি ডিস্ক, এগুলো আমরা পড়ি নাই, এগুলো আমাদের দরকার নেই। ডাই ভ্যালেন্স, এগুলো একটা ছবি, আমি তোমাদের যে বই দিয়ে যে চ্যাপ্টারটা যেটা লেখা আছে ওটার মধ্যে ছবিগুলো আছে, এগুলো আমরা পড়ি না, আমরা শুধুমাত্র ইন্টারস্টিশিয়াল নিয়েই পড়ছি। ভ্যাকেন্সি ডিস্ক, ওই যে মনে করো একটা প্লেন করে, এই মনে করো এই প্লেনে এখানে ভ্যাকেন্সি, এখানে ভ্যাকেন্সি, এভাবে করে একটা ডাই করলে একটা ভ্যাকেন্সি মতো করে আমরা করতে পারি। এগুলো আমরা পড়ছি না, এগুলো আমাদের বাদ। এগুলো আমরা করবো না, দরকার নেই। তার মানে এইটুকু আমাদের এখন ক্লিয়ার হয়ে গেল না? সলিড সলিউশন স্ট্রেংথেনিং আমাদের ক্লিয়ার হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমাদের ওইটাই যে যদি সাবস্টিটিউশনাল হয় কন্ট্রিবিউশনটা অনেক কম, যদি ইন্টারস্টিশিয়াল হয় অনেক বেশি। তোমার যদি আমি পরীক্ষার সময় টার্ম ফাইনাল পরীক্ষায় এরকম একটা ছবি দিয়ে বলে দিলাম কেন এরকম আমি 2 রকমের স্লোপ কেন পাচ্ছি বা 3 রকমের স্লোপ কেন পাচ্ছি, 1 2 3, 3টা লাইন দিলাম, 3টা লাইন দিয়ে বললাম যে 3 রকমের স্লোপ কেন, এক্সপ্লেন করো। এক্সপ্লেনেশন দিতে পারবা? কার সাথে? সৌরভের সাথে কি কথা বলছি? সৌরভ, তোমাকে ডেকেছিলাম, তোমার সাথে কথা হয়েছে? সৌরভ বলছেন ওর সাথে, ওর নেট সাইড। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আজকে যাই মুনতাকা জাহিন। Unmute yourself please. Yes sir. জোরে কথা বলো। Yes sir. তোমার মাইক একটু কাইন্ডলি মুখের কাছে নিয়ে কথা বলো যদি হেডফোন ইউজ করো। তো আমরা এখানে ইন্টারাকশন দেখতে পাচ্ছি, 3টা আমি স্লোপ দেখতে পাচ্ছি। 3টা স্লোপ কেন হলো? আমি যদি তোমার কাছে একটা এক্সপ্লেনেশন চাই তুমি দিতে পারবে? জি স্যার। এই 1 এবং 2 এই দুইটাতে পার্থক্য কি? কেন এখানে কি ঘটেছে? স্যার এখানে ইন্টারস্টিশিয়াল। বুঝি নাই, আবার বলো। স্যার এখানে ইন্টারস্টিশিয়াল হয় নাই। আমি এতক্ষণ কি বললাম? আমি কিন্তু অনেক স্লো গেছি আজকে। 1 এবং 2, এটা 1, এটা 2, এটা 3। রাইসা তাহিয়া, রাইসা বলো 1 এবং 2 এর মাঝে পার্থক্য হলো কেন? এখানে কি টাইপের সলিড সলিউশন স্ট্রেংথেনিং আমরা পাচ্ছি? বুঝি নাই। হ্যালো, আচ্ছা ওর মনে হয় ইন্টারনেটের সমস্যা করছে। খালিদ হোসেন, খালিদ হোসেন। হ্যালো হ্যালো স্যার। হ্যালো হ্যালো বলতে হবে না, অ্যানসার দাও। 1 এবং 2 স্লোপ দুটো পার্থক্য কেন আছে? এখানে কি টাইপের ইন্টারাকশন ঘটছে? এখানে মানে কি টাইপের সলিড সলিউশন স্ট্রেংথেনিং আমরা পাচ্ছি? স্যার পারবো না মনে হয়। আচ্ছা নাহিদ আহমেদ, সাইদ নাহিদ আহমেদ। স্যার হ্যালো বলো, স্যার। উত্তর দাও। স্যার আমার নেট। আচ্ছা ঠিক আছে, নেটের সমস্যা। হ্যাঁ মুনতাকা জাহিন, বলো কি বলতে চাও? স্যার আমার নেটে প্রবলেম হচ্ছিল তখন। স্যার হ্যাঁ, 1 আর 2 তে সাবস্টিটিউশনাল হবে আর 3 তে ইন্টারস্টিশিয়াল। 1 এবং আচ্ছা 1 এবং 2 তে সাবস্টিটিউশনাল কেন হবে? এটা এখানে সিমেট্রিক্যাল কোনটা? ওই জানি সিমেট্রিক্যাল 1 2 3, এখানে কোনটাতে সিমেট্রিক্যাল হওয়ার চান্স বেশি, কোনটা নন সিমেট্রিক্যাল হওয়ার চান্স বেশি? স্যার এখানে 1 2 হচ্ছে সিমেট্রিক্যাল হওয়ার চান্স বেশি আর 3 হচ্ছে নন সিমেট্রিক্যাল। হাইড্রোস্ট্যাটিক কম্পোনেন্ট কোন লাইনগুলোতে পাওয়ার চান্স বেশি? স্যার 1 2 হাইড্রোস্ট্যাটিক কম্পোনেন্ট। স্যার 1 2 তে। আর ডিস্টরশনাল কম্পোনেন্ট কোথায় পাবো? স্যার 3 তে।
লাইন 3 এর সাথে কোন টাইপের ডিসলোকেশনের ইন্টারাকশন হবে? স্যার লাইন 3 এর সাথে হচ্ছে স্ক্রু ডিসলোকেশন আর এজ দুইটাই। 1 2 স্যার 1 2 এর সাথে শুধু এজ, মানে অলমোস্ট, মানে আমরা 100% এজ হবে না, কিছু তো স্ক্রু জি স্যার হতেও পারে। 10% এর হ্যাঁ মতো হ্যাঁ, screw মানে থাকবে। আমাদের হচ্ছে যে মেজর যেটা হবে সেটা হচ্ছে আমাদের এজ ডিসলোকেশন। এখন 1 এবং 2 এর মাঝখানে পার্থক্য কেন হলো? স্যার 1 2 এর মাঝখানে দুটো স্লোপ সেম হলো না কেন? হ্যাঁ কৌশিক বলো। স্যার সিমেট্রির একটু পার্থক্য থাকার কথা হয়তো, যে মানে সিমেট্রিক্যাল আর নন সিমেট্রিক্যাল। হ্যাঁ, এই যে মিসফিট স্ট্রেন যেটা বলেছি না আমরা, মিসফিট স্ট্রেনটা তো সবার তো সমান হবে না। হিউম-রদারের ল কি বলেছে? 15% পর্যন্ত অ্যাকোমোডেট করতে পারে, কোনটাতে 15% থাকবে, মানে করে সাইজ হচ্ছে কি, কোনটা সাইজ যদি 15% বেশি হয়, কোনটা সাইজ যদি 2% বেশি হয়, মিসফিট স্ট্রেন কি সমান হবে? সমান হবে না, ঠিক না? স্যার সাবস্টিটিউশনাল অ্যাটম হচ্ছে মানে সারাউন্ডিং অ্যাটমের ক্লোজার মানে সিমিলার সাইজ হলে হার্ডেনিং কম হ্যাঁ হয়। হ্যাঁ হ্যাঁ, ওই যে হিউম-রদারের ল আমাদের কি বলেছে? 15% পর্যন্ত আমরা অ্যাকোমোডেট করতে পারি না। মনে করো একটা সাইজ, দুইটা অ্যাটম, মনে করো কপার এবং জিঙ্ক, মনে করো সাইজের পার্থক্য যদি 2% হয়, সেখানে আমি যে মিসফিট বা ডাইমেনশনাল স্ট্রেন পাবো, যদি মনে করো কপারের মধ্যে যদি আমি কি দেই, একটু বড় একটু দূরের কি আসছে একটু বলো তো, ক্রোমিয়াম কি দূরের না? মোটামুটি দূরে। যদি ক্রোমিয়াম থাকে তাহলে কি হবে? স্ট্রেনটা আমার ডিফারেন্ট হবে না? মনে করো আয়রনের মধ্যে যদি আমি ক্রোমিয়াম দেই, এই দুটো তো কাছাকাছি তাই না? সেইখানে যে পরিমাণ মিসফিট স্ট্রেন হবে, আয়রনের মধ্যে যদি আমি অ্যালুমিনিয়াম দেই সেই পরিমাণ মিসফিট স্ট্রেন হবে? বেশি হবে না, বেশি পার্থক্য থাকবে তাই না? সেইটাই হচ্ছে কথা, যে আমাদের মিসফিট স্ট্রেনটা আমাদের পার্থক্য থাকবে। সেই জন্যই আমাদের এই স্লোপ গুলো কখনোই এক হবে না, একই ম্যাট্রিক্স হলেও এক হবে না, ভিন্ন ভিন্ন এলিমেন্টে আমরা ভিন্ন ভিন্ন আমরা স্লোপ পাবো, তাই না? যদিও সব এজ কম্পোনেন্টই আমাদের কাজ করবে, কিন্তু তাদের ম্যাগনিটিউড ডিফারেন্ট হওয়ার জন্য ইন্টারঅ্যাকশন গুলো শক্তিও পার্থক্য থাকবে, ঠিক আছে? হ্যাঁ বলো, কে হাত তুলে এই কনভারসেশন কে দিয়েছো আবার? হ্যাঁ রাইসার, না আমি তোমাকে শুনতেই পাইনি, সরি। তাহলে ক্লিয়ার? তাহলে আজকে আমাদের ক্লাস শেষ। আচ্ছা তোমরা স্টুডেন্ট এত কম প্রেজেন্ট থাকো কেন? মানে 40-45 উপর আমি পাই না। রেগুলার একসাথে আছে। রোল 45 কি কমিউনিকেট করা গেছে? রোল 45 নাই না স্যার, আমি স্যার কমেন্ট করতে স্যার 43 কে আমি কল দিছিলাম, ও এখন আছে আর কি। 43 আছে। আমার কথা হচ্ছে না 43 তো এখন রেগুলার থাকে মোটামুটি। তো এখন যেটা হচ্ছে 45 কে দেখো কোনো সমস্যা কিনা, মানে সে এত অ্যাবসেন্ট থাকে কেন? স্যার ওকে তো স্যার কি সোশ্যাল মিডিয়াতে আমি দেখছি আর কি, এখন সমস্যা বলতে ক্লাস করে না এরকম আর কি। শুধু কি আমার করছি না সব করছি? সব করছি। আচ্ছা আমি তাহলে তার অ্যাডভাইজার স্যারের সাথে যোগাযোগ করব। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি যেটা বলছি, আমি কিন্তু বারবার বলছি, আবারও ক্লাসের শুরুতে বলেছিলাম, হয়তো তখন অনেকে ছিলে না। আমি যেদিন আমাদের এই চ্যাপ্টার 3 যেটা পড়াচ্ছি, মানে আমাদের যে স্ট্রেংথেনিং মেকানিজম শেষ হবে, তার ভিতর শেষ হওয়ার 3 ওয়ার্কিং ডেজ এর ভিতরে আমি সিটি নেব। কোনো ধরনের আপত্তি করা যাবে না, তোমরা থাকো বা না থাকো, আমি সিটি নিয়ে আমি বসে থাকবো সকাল 8টার সময়। আবারও বলছি, এটা পড়ো। এই চ্যাপ্টারটা মুখস্থ করার কিচ্ছু নাই। আজকে যেগুলো পড়লাম সেগুলো মুখস্থ করার কিছু আছে? মুখস্থ করার কিছু নাই। অশেষ ঘোষ, মুখস্থ করার কিছু আছে? হ্যাঁ স্যার, সবই কনসেপচুয়াল ছিল। জাস্ট হচ্ছে যে আমাদের মাথায় থাকলেই হলো ডিসলোকেশন কি জিনিস। এখন পর্যন্ত আমরা এই কোর্সে যা পড়েছি মুখস্থ করার মতো কিছু আছে, কয়েকটা ডেরিভেশন পড়েছি, শুধু মুখস্থ করতে হবে 4-5টা। এর বাইরে কিন্তু মুখস্থ করার কিছু নাই। তুমি শুধু মাথায় রাখো সেটা, জাস্ট লাইক ফেজ ডায়াগ্রাম, মুখস্থ করতে হয় না। আমি জাস্ট চিন্তা করব এটা কি ওইটা কি, কিভাবে করে বের করতে হয়, পার্সেন্টেজ করতে হয়, সেটা আমি মাথায় থাকলেই হলো। আমার মাথায় থাকলেই হলো। আমি মুখস্থ করে এই কোর্স পার করার কিছু নাই। মুখস্থ করার জিনিস আর পরে আসবে, ফ্র্যাকচার পড়ার সময় আমাদের তখন লাগবে। আমাদের এখন পর্যন্ত আমাদের মুখস্থ করতে হবে না, শুধুমাত্র 4-5টা ডেরিভেশন পড়েছি, সেগুলো আমাদের মুখস্থ করার মতো ছিল যে, কিন্তু এছাড়া আমরা কিছু মুখস্থ করতে এখন পর্যন্ত হবে না, ঠিক আছে? এটা শেষ হবে, সাথে সাথে আমাদের শর্ট কোশ্চেন থাকবে, ম্যাথ থাকবে না, শর্ট কোশ্চেন থাকবে, পড়ে নিতে হবে, ঠিক আছে? স্যার হ্যাঁ 45 স্যার যোগাযোগ করতে পারতেছি না,
আমি ওরে কল দিছিলাম, ওরে ধরে না আর কি, মানে যাই না কল, নট রিচেবল। ঠিক আছে না স্যার, 43 কেও আমি আগে কল দিছিলাম, কিন্তু ওর মোবাইল আমার অফ দেখাইছে। না 43 আছে, 43 এখন থাকে। ওটার জন্য না স্যার হলো ওই যে আমাদের যে প্রেজেন্টেশন ছিল না, প্রেজেন্টেশন গ্রুপের জন্য, এখন ওকে স্যার আর কি মেসেজ দিছিলাম, ও মেসেজের আর কি রিপ্লাই দেয় নাই, ঠিক আছে। এখন ওই মানে ওই 3 জন ভাইয়াকে আমি একটা গ্রুপ করে দিছি, কিন্তু ওর সাথে আমি কোনো কন্টাক্ট করতে পারতেছি না আর কি। নাজিয়া কি কথা শুনছো আমার? জি স্যার শুনছি। তাহলে কৌশিক তুমি ওকে আরেকটা গ্রুপে দিয়ে দাও। স্যার এখন স্যার মানে ওই ভাইয়াদের ছাড়া মানে আর কোনো গ্রুপ নাই এখন। একটা আমাদের কি, আমাদের যেসব গ্রুপ আছে তাদের মধ্যে একটাতে নিয়ে নিব ওকে। হ্যাঁ তুমি ওকে নিয়ে নাও, নাজিয়াকে তোমাদের একটা গ্রুপে অ্যালোকেট করে দাও, লটারি করে একটা গ্রুপে অ্যালোকেট করে দাও। আর হচ্ছে 45 কে ওই যে আমাদের সিনিয়র যে 3 জন আছেন তোমাদের 15 ব্যাচের 2 জন আর 12 ব্যাচের 13 ব্যাচের জনই ওদের সাথে অ্যাড করে দাও, ঠিক আছে? দুইটা গ্রুপ 4 জন করে দাও। জি স্যার বুঝতে পারছি, ঠিক আছে। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ, ইউ মে লিভ নাও। স্যার নাজমুল স্যার আমাদের একটা সিটি যেটা নিয়েছিলেন ওটা কয়েকজনকে ইভ্যালুয়েশন দিয়েছেন, বাকিদের আর পরে দেন? হ্যাঁ ওটা আমি আজকে দিয়ে দাও, আমি এক্সট্রিমলি সরি, আমি আজকে রাতের মধ্যে দিয়ে দিচ্ছি, মার্কসগুলো আমি দিয়ে দেবো। দেখুন না, আমি রাতের মধ্যে দিয়ে দেবো। জি স্যার। আচ্ছা ঠিক আছে।